জাতীয় নির্বাচন ঘিরে আসছে তিনটি বড় রাজনৈতিক জোট। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বিকেলে। 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টাকে চিঠি, রোহিঙ্গা ইস্যুতে সহায়তার আশ্বাস। জামায়াত নেতা আজহারুল ইসলামের লিভ টু আপিলের অনুমতি। মানবতা বিরোধী অপরাধে রিভিউ থেকে ফের শুনানি, এটি প্রথম। রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্ল্যান্টে সক্ষমতা বাড়ানোর পরামর্শ। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর মধ্যে একটি বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলোকে নিয়ে, আরেকটি জামায়াতের নেতৃত্বে বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে, এবং অন্যটি ছাত্রদের গঠন করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে। দলগুলোর মধ্যে কে কোন জোটে যাবে চলছে সেই হিসেব নিকেশ। তবে বিএনপি সহ সমমনা যে দলগুলো চীন সফরে যাচ্ছে তাদের দিকেই চোখ রাখছেন সবাই। আরও জানাচ্ছেন বিলায়েত হোসাইন। বিএনপি জামায়াত রাজনীতির মাঠে একসময়ের চিরমিত্র দুটি দল। 2001 সালের অষ্টম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা। এরপর 2008-এর নির্বাচনে একসাথে বিরোধী দলে। তারপর থেকে টানা 17 বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপথ আন্দোলনে সঙ্গী ছিল দল দুটি। কিন্তু 5ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে বদলে গেছে সবকিছু। রাজনীতির মাঠে মিত্র দুটি দলের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। অন্যদিকে জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা ছাত্র জনতার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক শক্তি। সব মিলিয়ে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে কে কোন জোটের দিকে ঝুঁকছে তা নিয়ে এখন ব্যাপক সরব রাজনীতির মাঠ। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের উত্থান হবে। সমমনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি। সেক্ষেত্রে বিএনপির সাথে চীন সফরে থাকা দলগুলোর সাথেই জোট হতে পারে বলে ধারণা অনেকের। অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালটে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারো সাথেই আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে। তাদের নেতৃত্বে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে। বিএনপি সমমনা প্রায় 8-10টা দলের নেতৃবৃন্দরা একসাথে চায়না যাচ্ছে, বেইজিংয়ে সফরে যাচ্ছে। এখন সেটাকে নিয়ে বেশ আপনার গসিপ আছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা, এবং বিএনপির এই জায়গাটা এখনও পরিষ্কার করে নাই। দ্বিতীয়ত আমরা দেখেছি যে জামাত সহ ইসলামী দলগুলোর ভিতরে একটা বোঝাপড়ার চেষ্টা করা হচ্ছে যে তারা একটা নতুন জোট অথবা বলয় তৈরি করতে পারছে কিনা। তৃতীয়ত হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো জোট আসছে কিনা, অথবা যারা বাকি থাকবেন যারা অন্য জোটে যাবে না তারা কোনো জোট তৈরি করছে কিনা। এখানে যেটা আমরা 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে বিএনপি জামাত সহ, তাদের সাথে প্রত্যেকেরই মোটামুটি কিন্তু একটা বোঝাপড়া আছে। এখন ইকুয়েশনটা হচ্ছে যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নাই, কাজে তাহলে এখন তো একটা সরকার থাকলেও তার একটা শক্তিশালী অপোনেন্ট দরকার। যদিও তারা বলছেন বিএনপির সাথে গিয়ে দু একটি আসন ভাগাভাগির রাজনীতি না করে শক্ত বিরোধী দলে থাকাটাও একটি কার্যকর সংসদের জন্য ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করবে। সংসদে যদি ফাংশনাল অপোজিশন না থাকে, বিএনপির মতো বড় দলকে যদি জবাবদিহিতার আওতায় আনা না যায়, তাহলে বিএনপি রাষ্ট্রকে যে সুশাসনের জন্য ওয়াদা করছে সেটা সে ডেলিভার করতে পারবে না। তো সেখানে এরকম আলোচনাও আছে যে বিএনপি সহ যারা আওয়ামী বিরোধী জোটে ছিলেন, বিএনপি এককভাবে নির্বাচন করবে, আর বিএনপি ছাড়া বাকিরা সবাই মিলে একটা বিরোধী দল হতে পারে কিনা সেই আলোচনাটাও চলছে। মানুষ ওই পুরানো রাজনীতি তো দেখেছে। এখন আমরাও যদি ধরেন ছোট দল হিসেবে আবার যদি বৃহৎ দলের সাথে জোট করে, অনেক কিন্তু হারিয়ে যায়, তার স্বকীয়তা থাকে না। সেক্ষেত্রে অনেকের সাথে আলাপ আলোচনা চলছে। আসন বা সিট নিয়ে সমঝোতার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আলাপ আলোচনা হয় নাই। আমরা এই সময়ে গত 7-8 বছরের এই প্রতিকূল সময়ে রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি।
2-3টে সিটের রাজনীতি করলে তো, সুবিধার রাজনীতি করলে তো এটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে আমরা বেনিফিটেড বেশি থাকবে। জোট নিয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তফসিল ঘোষণা ঘনিয়ে আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। তবে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে, এটি এখন পর্যন্ত চূড়ান্ত। নির্বাচন কমিশনের নিবন্ধন নাই, তারা আমাদের সঙ্গে যদি অংশগ্রহণ করে, আমাদের মার্কা নিয়েও তো অতীতে নির্বাচন করে নাই, দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করে নাই, তো দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করতে পারে, অথবা যাদের নিবন্ধন আছে তারা সেই মার্কা নিয়ে সেখানে ভোট করতে পারে। জোট যে হওয়া যাবে না তা তো কোনো বাধা নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল, তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, এটা তো হলো সবচেয়ে বড় জোট। অন্যদিকে জামায়াতের এই শীর্ষ নেতা বলছেন 300 আসনে ভোট করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটের রূপরেখা রয়েছে দলটির অভ্যন্তরীণ আলোচনায়। হ্যাঁ, আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আছে, যে দলগুলো আছে, দল আছে, বিভিন্ন পার্সোনালিটিস আছে, প্রতিষ্ঠান আছে, সবার সাথে আমাদের যোগাযোগ আছে। মানুষ জানতেছে, বুঝতেছে এবং অতীতের কর্মকাণ্ডগুলো মানুষ দেখেছে। এই জন্য মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, আসলে এই ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। বিএনপি এবং জামায়াত দুই দলের নেতাদের সাথে কথা বলে জানা গেল, এবারের নির্বাচন কিংবা জাতীয় ঐক্যমতের সরকার কোনোটিতেই কেউ কারো সঙ্গী হচ্ছে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিকেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে। নতুন সংগঠন তৈরির প্রধান উদ্যোক্তাদের সূত্রে জানা যায়, এরই মধ্যে সংগঠনটির ঘোষণাপত্র সহ অন্যান্য কাজ শেষ হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শতাধিক শিক্ষার্থী থাকবেন। এরই মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব অনেকটাই চূড়ান্ত। জানা গেছে, কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। এছাড়া মুখপাত্র হতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আশরেফা খাতুন। লেজুর বৃত্তি নয়, বরং স্বাধীন ছাত্র সংগঠন হিসেবে এটি কাজ করবে বলে জানা গেছে। যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে 31 জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে। পাশাপাশি রাতে রাজধানীর 65টি স্থানে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি। আইনশৃঙ্খলা বাহিনীর রাতের কার্যক্রম পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানিয়েছেন, চিহ্নিত সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করছেন তারা। আর উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাস, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। তৌহিদুল তারেকের প্রতিবেদন। গেল কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একের পর এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীকে লুট কিংবা মগবাজার, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। ভয় ভয় লাগে, যেমন এই তো শাহবাগ থেকে আইলাম, একটা লোক দাঁড়ায় লইলো, ভিতরে ভয় ঢুকে গেছে, মানে সিঙ্গেল দিতে কারো আমরা গত কয়েকদিন আগে কিন্তু রাস্তাঘাটে আমরা চলতে পারিনি। কুমিল্লা চাঁদপুর থেকে আসছি, সারা রাস্তায় ভয়ে ভয়ে আসছি, যে কোনো সময় ডাকাতি হইতে পারে, এরকম অবস্থা চলতেছে সারা বাংলাদেশে, শুধু ঢাকা না। এমন পরিস্থিতিতে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান সহ 65টি স্থানে চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখেরটেক ও আদাবর এলাকা থেকে আটক করা হয় 31 জন কিশোর গ্যাং সদস্যকে। এমন অবস্থায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি বোধ করলেও তারা বলছেন, এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। গল্লিতে পুলিশ থাকতে হইব, যাতে ওই যে সন্ত্রাসী অনেক ছিনতাইকারী আছে, গল্লিতে অনেক কিছু করতে পারে। সমস্যা হচ্ছে এলাকার রোডগুলায়, এলাকায় যেমন চিপাচাপা অন্ধকার, এইসব জায়গাগুলোতে হচ্ছে বেশি সমস্যা। মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় ডিএমপি কমিশনার বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে। রাজধানীবাসীকে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে। আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব।
আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে। নিয়ে আলোচনা হয়েছে এবং এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরাতে কিছুটা সময় লাগলেও জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা দ্রুতই সমাধান হবে। আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুতই সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে, তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। জননিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টরা এই বিশেষ কার্যক্রমকে কার্যকরী মনে করলেও জনসাধারণের মতে পাড়া মহল্লাগুলোতে মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের হর্টিকালচারাল সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপস উদ্বোধন করে সাংবাদিকদের কথা জানান উপদেষ্টা। এ সময় অপরাধ দমনে সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটনার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেকদিন যাবৎ কেটে শিল্পেরও একটা কিন্তু অনেক সমস্যা ছিল এখানে, গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা সমস্যা কিন্তু আমরা ফেস করছি। এটা কিন্তু মোটামুটি আল্লাহ দিলে একটা কন্ট্রোলের ভিতরে আসছে এবং এখানে এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। 7 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন জাতিসংঘ মহাসচিব। এদিকে সফরের আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। 2018 সালে ঢাকা সফর করেন জাতিসংঘ মহাসচিব। সে সময় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আপিল শুনানির জন্য 22 এপ্রিল ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 71-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, বিচারের নামে প্রহসন, মামলা নানা অসঙ্গতি সহ 4টি কারণে এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30শে ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহারুল ইসলাম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে এই মামলায় দুটি পক্ষ, একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে।
এটা তো খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনি বলা আছে মানতে হবে, আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। বিগত সময়ে অতিরিক্ত হিসাব দেখিয়েও রোজায় বিদ্যুতের চাহিদা শতভাগ পূরণ হয়নি। তবে এবার লোডশেডিং নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যদিও আদানি আর আমদানি গ্যাসে নির্ভর করেই মেটাতে হবে চাহিদা, তবে বর্তমান পরিস্থিতিতে আদানির উপর পুরো নির্ভর না থেকে নিজস্ব প্লান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। গরমকালে বাসাবাড়িতে সেহরি ইফতারে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। অপরদিকে উৎপাদন খাত ও মার্কেটগুলোতে ঈদের প্রস্তুতির কারণেও চাপ পড়ে বিদ্যুতের ওপর। প্রতিবারই লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশবাসী। যদিও বিগত সময়ে ৩০,০০০ মেগাওয়াট সক্ষমতার গল্প শুনিয়েছে আওয়ামী লীগ সরকার, যা ছিল শুধু কাগজে কলমেই। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এবার শীত মৌসুমে রাজধানীতে বিদ্যুৎ লেগেছে ১,০০০ থেকে ১,২০০ মেগাওয়াট, যা ফেব্রুয়ারির শেষের দিকে বেড়ে দাঁড়িয়েছে ১,৫০০ থেকে ২,০০০-এ। আর রমজানে গিয়ে চাহিদা দাঁড়াবে ৩ থেকে ৩,৫০০ মেগাওয়াটে। সাধারণত সর্বোচ্চ গরমের সময় ডিপিডিসি ও ডেসকো মিলে সর্বোচ্চ চাহিদা ৪,০০০-এর আশপাশেই থাকে। ডেসকো কর্তৃপক্ষ বলছে রমজান মাস বিবেচনায় ঘাটতি সমন্বয় করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পুরোটা সরবরাহ করলে চাহিদা মতো বিতরণ করতে পারবে তারা। অসুবিধা হবে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়েল এনাফ। আমাদের ২,০০০ মেগাওয়াট হলে আমরা সাপ্লাই দিতে পারবো। একটু ফুয়েল প্রাইসিং সেটা তো জানেন, গ্লোবালি এই ফুয়েলের প্রবলেম আছে। সাথে যদি জেনারেশন কিছুটা শর্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে যদি লোডশেড করতে হয় আমাদেরকে অ্যালোকেশন দিতে বলে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদেরকে লোডশেড করতে হবে, আদারওয়াইজ আমাদের লোডশেডই দরকার হয়। বিগত রমজানে সারা দেশে প্রতিদিন লোডশেডিং করতে হয়েছে ২,০০০ মেগাওয়াটের বেশি। তবে এবার রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে বিদ্যুৎ বিভাগ। যদিও আগের মতো এবারও ভরসা আমদানিকৃত গ্যাস জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে আদানির বিদ্যুতে আশার বাণী পিডিবির। গ্যাস ভিত্তিক ৬,৫০০ মেগাওয়াট এর মতো জেনারেশন, আর ক্রস বর্ডার আছে, কোল পাওয়ার প্ল্যান্ট আছে, এবং বাকিটা আমরা এইচএফ থেকে রিকোয়ারমেন্ট বেসিস আমি সিস্টেম চালাবো আর কি। পজিটিভ করবে যে আমরা লিকুইড ফুয়েল পাইলে কি করে আদানির ফুল লোড পাইলে আমরা লিকুইড ফুয়েল সেই হিসেবে কম চালাইতে পারবো। ডলারের কিছু ঘাটতি ছিল, এখন অনেকটাই কভার হয়ে গেছে আর কি। তবে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে আদানির বিদ্যুতের উপর ভরসা না করে বরং পুরনো পাওয়ার স্টেশনগুলো সংস্কার করে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পক্ষে মত পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। বেশ কয়েকটা পাওয়ার স্টেশন মেনটেন্যান্সের উপরে বন্ধ আছে। এইগুলো কিন্তু এতদিন এই সরকার আসার পরও ৬ মাস তো হয়ে গেল, তারা এইগুলোকে মেনটেন করার চেষ্টা করতো, মানে সংরক্ষণ যদি করতো তাইলে কিন্তু আরও ৫-৬ হাজার মেগাওয়াট এখানে আসতো। গার্মেন্টস নিয়ে ওদের সঙ্গে আমার ঝগড়া, অনেক কিছু নিয়ে ঝগড়া চলছে। আমরা যেই ভালো যাব ওদের বিদ্যুৎ ব্যবহার করে খাট করে একটা ব্রেকডাউন দেখায় বলবে যে আমি বিদ্যুৎ দিতে পারবো না, এটা তো স্বাভাবিক। আবার রেট তো আছেই। এবছরের শুরুতে বিদ্যুতের চাহিদা ছিল ৯,০০০ মেগাওয়াটেরও কম। শীত কমায় তা বেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দাঁড়িয়েছে প্রায় ১২,০০০ মেগাওয়াটে। এবার রোজায় সর্বোচ্চ ১৬,০০০ এবং পুরোপুরি গ্রীষ্মে চাহিদা ধরা হয়েছে ১৮,০০০ মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে এবারও ১৩ থেকে ১৫,০০০ মেগাওয়াটের বেশি উৎপাদনের ঘোষণা দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। চীন থেকে ২,৬০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন ৪টি জাহাজ কেনার উদ্যোগ ৬ বছর পর আলোর মুখ দেখছে। সরকারের পট পরিবর্তনের অনিশ্চয়তা তৈরি হলেও জাহাজ ক্রয়ে সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাণিজ্য চুক্তি এক্ষেত্রে বড় অগ্রগতি। ঋণ চুক্তি হলেও শুরু হবে জাহাজ নির্মাণ। সংশ্লিষ্টদের মতে এতে শুধু বিএসসি লাভবান হবে না, দেশীয় জাহাজে জ্বালানি তেল পরিবহনের ফলে সুরক্ষিত হবে জ্বালানি নিরাপত্তাও। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। অগ্নি দুর্ঘটনায় গেল বছরের অক্টোবরে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি পরিত্যক্ত হওয়ার পর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহর আরও ছোট হয়। বর্তমানে সমুদ্রগামী জাহাজ আছে মাত্র ৫টি। এত কম জাহাজ দিয়ে শিপিং ব্যবসায় টিকে থাকা কঠিন, তাই মুনাফা ধরে রাখতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়েছে। ৬ বছর আগে চীনা ঋণে শিপিং কর্পোরেশনের নতুন জাহাজ কেনার উদ্যোগ অবশেষে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে বাণিজ্য চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এর আগে ২০২৩-এর অক্টোবরে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন সিএমসির সঙ্গে ২,৬০০ কোটি টাকা ব্যয়ে ৪টি জাহাজ কেনার চুক্তি করে বিএসসি।
কথা ছিল এই অর্থে 6টি জাহাজ কেনা হবে, কিন্তু প্রক্রিয়াগত জটিলতা ও দর কষাকষিতে 2.5 বছরে ডলার ও নির্মাণ উপকরণের দাম বাড়ায় সেটি সম্ভব হয়নি। বাণিজ্য চুক্তি হওয়ার পর এখন অপেক্ষা ঋণ চুক্তির। শিপিং কর্পোরেশনের প্রত্যাশা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ঋণ চুক্তি সই হবে, এরপর শুরু হবে জাহাজ নির্মাণ। কমার্শিয়াল এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। এখন সিডকা যদি আমাদের লোন অ্যাপ্লিকেশনের এগেনস্টে অনুমোদন দেয় তাহলে লোন এগ্রিমেন্টটা সাইন হবে। সেই সাইনটা হবে চাইনিজ যে অর্থায়ন করছে এক্সিম ব্যাংক এবং হচ্ছে আমাদের ইআরডির মধ্যে। এটা হয়ে গেলে আমাদের জাহাজের কনস্ট্রাকশন ফেজ বা এক্সিকিউশন ফেজ শুরু হয়ে যাবে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির আমদানি করা 13 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের পুরোটা বিদেশি জাহাজ ভাড়া করে পরিবহন করে বিএসসি। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। ক্রয়ের প্রক্রিয়ায় থাকা 4টি জাহাজের মধ্যে 1,14,000 টন ধারণ ক্ষমতার 2টি মাদার ট্যাঙ্কার দিয়ে বিপিসির তেল আমদানির টার্গেট শিপিং কর্পোরেশনের, আর 82,000 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজে পরিবহন করবে কয়লা সহ অন্যান্য পণ্য। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ী শুধু নয়, লাভবান হবে বিএসসি। যেটা আমরা এখন চার্টারিংয়ের মাধ্যমে ফরেন ভেসেল নিয়ে আসছি সেটা এখন আমাদের নিজস্ব ভেসেল। তো সুতরাং দেশের সমস্ত ফরেন কারেন্সি যেটা আমরা এই পারপাসে ব্যয় হতো সেটা হবে না, নিজস্ব অর্থায়নে নিজস্ব দেশের মধ্যে থেকে যাবে। অ্যাট দ্য সেম টাইম বিএসসি লাভবান হবে। অভিযোগ উঠেছে বাজার দরের চেয়ে বেশি দামে জাহাজ কিনছে বিএসসি। শিপিং সংশ্লিষ্টরা বলছেন প্রক্রিয়া শুরুর পর দ্রুত জাহাজ কিনলে অনেক কম দরেই জাহাজ কেনা যেত। একই জাহাজ যদি প্রাইভেটে কিনতো এবং একই জাহাজ বিএসসি কেনার মধ্যে প্রাইসের অনেক তারতম্য, এটা একটা বিরাট বড় কনসার্ন আমাদের। আমি মনে করি যে ন্যাশনাল ফ্লিট আমাদের গ্রোথ দরকার, কিন্তু সেই ন্যাশনাল ফ্লিটের গ্রোথ করার জন্য যে ধরনের পলিসি দরকার সেই পলিসির মধ্যে একটা আমূল পরিবর্তন আনা দরকার। বর্তমানে বিএসসির বহরে থাকা 5টি জাহাজের মধ্যে 3টি ওয়েল ট্যাঙ্কার ও 2টি বাল্ক কার্গো জাহাজ। চীন থেকে কেনা সবগুলো জাহাজের ধারণ ক্ষমতা 39,000 মেট্রিক টন। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। সিলেটের ওসমানী বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া চলছে। যৌথ এই মহড়ায় অংশ নিয়েছে বিভিন্ন বাহিনী ও সংস্থা। নিয়ে বিস্তারিত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, জানাবেন মহড়া অনুশীলনে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আর কোন কোন বাহিনী ও সংস্থা এতে অংশ নিয়েছে? দেখুন, আসলে প্রতি 2 বছর পর পর যে সকল আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থার যে সক্ষমতা সেটি পরীক্ষার জন্য মূলত এই ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থার আয়োজন করা হয় এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে 11 যেটি আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অনুমান নির্ভর একটি বিমান এখানে রয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে আলফা 567 এবং এবিসি এয়ারলাইন্সের। ইতিমধ্যে এটি কর্তৃপক্ষ যেটি ঘোষণা করেছেন যে এটি দুর্ঘটনার কবলে পড়েছে। সুতরাং এই দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করতে যাদেরকে প্রয়োজন, যে সকল সংস্থাগুলো আছে কাজ করে, তাদেরকে আসলে অবগত করা হয়েছে। আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি যে রানওয়ে 27 যেটি আছে সেখান থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এবং উদ্ধার কর্মীর আরেকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আসছে। মূলত এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, এপিবিএন সহ সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে মিনিমাম 29টি সংস্থা তারা কিন্তু এই মহড়ায় তারা অংশ নিয়েছেন। এবং এখানে আয়োজক যারা আছেন অর্থাৎ বেবিচক বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা সবার সমন্বিত উদ্যোগে একটি দুর্ঘটনা কবলিত বিমানকে কিভাবে নিরাপদে তাদের যে যাত্রীরা আছেন তাদেরকে উদ্ধার করা যায় সেই বিষয়টি এখানে দেখা যাচ্ছে। তাছাড়া ফায়ার কর্মী যারা আছে, বিশেষ করে বিমানবন্দর সংশ্লিষ্ট ফায়ার কর্মী যারা আছেন, তাদেরকে আসলে আরো প্রশিক্ষিত করার জন্য, দক্ষ করার জন্য, যে অর্থাৎ যে কোনো একটি বিমান দুর্ঘটনায় যদি পড়ে সেখানে কোনো প্রাণহানির ঘটনা যাতে না ঘটে এবং খুব সহজে দ্রুততার সহিত যেভাবে মানুষকে সেভ করা যায়, তারা সেই বিষয়টিকে আসলে প্রাধান্য দিয়েছেন। তো মহড়ার কার্যক্রম মাত্র শুরু হচ্ছে, সবকিছু প্রস্তুত করে রাখা হয়েছে। হয়তো আরো 2-1 মিনিটের মধ্যে যে মহড়ার যে সার্বিক যে কার্যক্রম সেটি আসলে উপস্থাপিত হবে। তো সব মিলিয়ে আমরা যেহেতু এখানে রয়েছি, হয়তো বা পরবর্তীতে যখন আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয় তখন আপনাদেরকে বিস্তারিত আরো জানাতে পারবো। উজ্জ্বল। সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে অগ্নি নির্বাপন মহড়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ।
দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ভোররাতের আগুনে রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের একটি ফ্লোর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পর্যাপ্ত ভেন্টিলেশন সিস্টেম না থাকার কারণে ভবন জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। তৌহিদুল তারেকের প্রতিবেদন। পুরনো পল্টনের 15 তলা বিশিষ্ট জামান টাওয়ারের 6ষ্ঠ তলায় আগুন লাগে ভোরে। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর 4:30টার দিকে সেখান থেকে চিৎকার শুনতে পান তারা। সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। আগুনের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ভবনে সেন্ট্রাল এসি থাকায় ও ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় ধোঁয়া 9 তলা পর্যন্ত পৌঁছে যায়। হোটেলে কোনো সমস্যা নাই, এটা সিঁড়ি রুম থেকে লাগছে। সেই রুমতে হয়তো পোলাপান এখানে অফিস আছে, তো বিভিন্ন আদম ব্যবসা অফিস আছে। অবশ্যই এখান থেকে, কারণ এখানে তারা সারা রাত এখানে তার চুলা চলে, তাদের খাওয়া দাওয়ার আপনারা জানেন যে বারের মধ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। 6 তলায় একটি পানশালা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। টানা 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বিল্ডিংটা সেন্ট্রাল এসি, সেটা পুরাটা কনফাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুবই সমস্যা ছিল আমাদের। মূলত আগুনটা ছিল 6 তলায়। এই 6 তলা থেকে আগুন ইলেকট্রিক ডাক্ট লাইন দিয়ে আগুন উপরের দিকে যায় এবং উপরে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তৌহিদুল তারেক, এখন ঢাকা। বিধিনিষেধ প্রত্যাহারের পরও পর্যটক শূন্য মেঘের রাজ্য সাজেক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ঘটনাস্থল পরিদর্শন শেষে কি জানালো তদন্ত কমিটি? উজ্জ্বল, আপনি জানেন যে গত 24শে ফেব্রুয়ারি সাজেকের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি এখন পর্যন্ত রাঙামাটির সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এ ধরনের ঘটনা এর পূর্বে আর কোথাও ঘটেনি। এমনটা বলার পেছনে কারণ হচ্ছে যে এই সাজেকে সেখানে আসলে এই ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় পানির যে সংকট, অন্তত 6 কিলোমিটার দূর থেকে তারা খাবার এবং অন্যান্য ব্যবহার্য পানি সংগ্রহ করে থাকেন। সেখানে ফায়ার সার্ভিস না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। নির্বাপনের কোনো ব্যবস্থা আসলে কার্যকরভাবে নেওয়া যায়নি। পরে যখন রাঙামাটি, দিঘিনালা এবং পানছড়ি থেকে 11টি ইউনিট সেখানে যুক্ত হয়েছে অগ্নি নির্বাপনে। আপনি জানেন যে সেখানে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ এবং স্থানীয়রা সেই অগ্নি নির্বাপনের চেষ্টা করেছিলেন। কিন্তু তারপরেও সেটি রাত 2:30টা পর্যন্ত একেবারেই নিয়ন্ত্রণে আসেনি। এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে বলা হচ্ছে যে অন্তত 94টি রিসোর্ট, রেস্টুরেন্ট এবং বসতঘর এবং অন্যান্য যে দোকান রয়েছে সেগুলো পুরো ছাই হয়ে গেছে। যেখানে ক্ষতিগ্রস্তরা বলছেন যে অন্তত 100 কোটি টাকার সেই ক্ষয়ক্ষতি। যদিও সরকারিভাবে এখনো সেটি নিরূপণ করা যায়নি। যদিও ঘটনার দিনই অর্থাৎ 24 তারিখ রাতেই একটি জেলা প্রশাসন থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোবারক হোসেনকে তদন্ত কমিটির প্রধান এবং বাগাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে তদন্ত কমিটির সদস্য সচিব এবং বাকি যে রাঙ্গামাটি সহকারী পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ বিভাগের সহকারী যে প্রকৌশলী রয়েছেন, এই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মূলত অগ্নিকাণ্ডের উৎস এবং এর কারণ উদ্ঘাটন এবং একই সঙ্গে এটি পরবর্তীতে এটি রোধকল্পে, অগ্নিকাণ্ডের রোধকল্পে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটি সুপারিশ করবেন। এই তদন্ত কমিটি আজকে প্রথম দুপুরে নাগাদ ধরেন 11:30টার দিকে সেই তদন্ত কমিটি এই ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তারা 3টি বিষয়কে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূচনা হিসেবে মনে করছেন। এর মধ্যে একটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে অথবা রান্নাঘরের চুলো থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং তৃতীয় যে সন্দেহের বিষয়টি রয়েছে সেখানে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটাই ঘটে থাকতে পারে বলে তারা এটি বিবেচনা নিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। সাজেক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।
আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক স্থানীয় জনপ্রতিনিধিদের সমাবেশ হয়েছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে গেছে একটি প্রতিনিধি দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী রাব্বি হোসেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন আর কি দাবি জানাচ্ছেন সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা? উজ্জ্বল, আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে একটি সমাবেশ করেছে ঢাকা জেলার সাবেক কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের একটি তারা এখানে সমাবেশ করেছেন। তাদের মূলত একটাই দাবি যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে একটি সংসদীয় নির্বাচন হবে, অর্থাৎ জাতীয় নির্বাচন আগে হবে, এরপর যিনি ক্ষমতায় আসবেন, যে দল ক্ষমতায় আসবেন তাদের অধীনে স্থানীয় যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেইটি আসলে মূলত তাদের প্রধান আজকের দাবি। এবং এই দাবি নিয়ে একটি 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে গিয়েছে এবং তাদের স্মারকলিপিতে তারা লিখেছেন যে এই যে বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে তাদের অধীনে শুরুতেই প্রথমে আছে এবার জাতীয় নির্বাচন তারা চান। মূলত তারা বিএনপির সুরে আসলে বলছেন যে বিএনপি আসলে চেয়েছেন যে জাতীয় নির্বাচন আগে। তারাও এখানে সাবেক কাউন্সিলর যারা রয়েছেন, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সাবেক অনেক মেয়র রয়েছিলেন, সকালবেলা তারা এখানে এসে সমাবেশ করেছেন। তাদের মূল দাবি আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচন। এবং জাতীয় নির্বাচন দিলে দেশের যে পরিস্থিতি, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অনেকটা উন্নতি হবেও বলছেন এখানকার যারা প্রতিনিধি রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন সাবেক, তারা বলছেন। এখানে সকালবেলা অনেকেই ছিল, এখন এক পর্যায়ে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করলে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়। পরবর্তীতে তারা 5 জনের একটি প্রতিনিধি দল সেখানে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি নিয়ে তারা গিয়েছেন। সেখানে সেই প্রতিনিধি দলের মধ্যে তারা যারা সাবেক কাউন্সিলর বা সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা যে ইউনিয়ন পরিষদের যারা আওতাধীন মেম্বার রয়েছেন তাদেরও একটি দল রয়েছে তারা বলছেন। এবং তারা মূলত একটাই দাবি করছেন যে আগে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যেখানে বলছেন যে আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন, আগে সংস্কার, পরে নির্বাচন অনেকে বলছেন, তবে তাদের মূল দাবি আগে নির্বাচন হতে হবে, সেই নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে নেতৃত্ব যারা দিবেন, জাতীয় নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, দেশ পরিচালনার যারা দায়িত্ব আসবে, তারা মূলত পরবর্তীতে স্থানীয় নির্বাচন দেওয়া হবে বলে এখানে বলছেন এখানকার যারা উপস্থিত রয়েছেন বা যারা সমাবেশ করছেন তারা। এছাড়া এখানে সকালবেলা যেহেতু তারা এখানে সমাবেশ করেছেন, এখন সেই সমাবেশটা অনেকটাই আসলে স্থগিত, অনেকটাই শেষ। তাদের প্রতিনিধি দল তারা যমুনাতে গিয়েছেন, সেখানে তাদের যে দাবি রয়েছে আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচন, সেই দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। এই ছিল আমার কাছে প্রেস ক্লাব থেকে সবশেষ খবর। মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ব্যানারে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আলেম ওলামারা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন আলেম ওলামারা কি দাবি জানাচ্ছেন? উজ্জ্বল, আজকে সকাল 10:30 থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমিল্লা সিলেট পয়েন্টের যে কাউতুলি মোড় আছে সেখানে অবরোধ সৃষ্টি করেছেন এই হেফাজত ইসলাম সহ বিভিন্ন যে আলেম ওলামা যারা আছেন তারা এখানে অবরোধ সৃষ্টি করেছেন। এবং এই অবরোধটি কিন্তু এখন পর্যন্ত চলছে। তারা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনটাতে, এখানে তারা কিন্তু মহাসড়কের বসে কিন্তু অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভটি তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, অর্থাৎ 2016 এবং 2021 যে সহিংসতাগুলো হয়েছিল সেসব সহিংসতায় হেফাজত ইসলাম সহ বিভিন্ন আলেম ওলামার নামে কিন্তু 75টির মতো মামলা হয়েছে এবং এসব মামলায় প্রায় 3000 মতো আসামি হয়েছে। এবং এই মামলাগুলো আসলে তারা দ্রুত প্রত্যাহারের জন্যই কিন্তু আজকে এই বিক্ষোভটি তারা করছেন। এবং তারা বলছেন যে আজকের মধ্যে যদি এই মামলাটি প্রত্যাহারের জন্য যদি কোনো ধরনের সুস্পষ্ট কোনো ঘোষণা আসলে সরকার তরফ থেকে না আসে, সেক্ষেত্রে তারা কিন্তু মহাসড়ক ছাড়বেন এবং তারা আলটিমেটাম দিচ্ছেন। এবং তারা বারবার কিন্তু মাইকে ঠিক এই ঘোষণাটি তারা দিচ্ছেন যে আসলে তারা এই মামলাটি তার যে কোনোভাবে তারা মামলাগুলো প্রত্যাহার চান সেগুলো। এবং তারা কিন্তু একটি তারা যেটি বলছেন যে আসলে 5 আগস্টের পরে বিভিন্ন মামলাগুলো, বিভিন্ন রাজনৈতিকভাবে যে মামলা সেগুলো কিন্তু প্রত্যাহার হয়েছে। এবং এগুলো তারা বলছেন যে এখনো পর্যন্ত এই হেফাজত ইসলাম এবং যে আলেম ওলামাদের যে মামলাগুলো সে প্রত্যাহার যেটি হচ্ছে সেটি নিয়ে তারা একটি সংখ্যা প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে আজকের মধ্যে যেন তারা এই মামলাগুলো তার প্রত্যাহারের ঘোষণা তারা চান। যদি এটি যদি প্রত্যাহার করা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু আগামীকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এবং যে ব্রাহ্মণবাড়িয়ার যে পুলিশ সুপার কার্যালয় আছে সেগুলো কিন্তু তারা কিন্তু অবরোধ কর্মসূচি দেবেন বলে তারা বারবার আসলে মাইকে ঘোষণা দিচ্ছেন। এবং আমরা তার পাশে কিন্তু আসলে পুলিশ দেখছি, আসলে পুলিশ কিন্তু তাদেরকে বারবার অনুরোধ করছে যে আসলে অবরোধটি যেন তুলে নেওয়া হয়, যেহেতু আসলে মহাসড়কের দুই পারে যান চলাচল বন্ধের কারণে অন্তত প্রায় 1 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে, যার ফলে আসলে এখানকার যারা যাত্রী আছেন দূর দূরান্ত তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং দুর্ভোগটি মাথায় বিবেচনা নিয়ে কিন্তু আসলে তারা অবরোধটি তুলে নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে কিন্তু আসলে কিন্তু তারা আসলে ইয়া করছেন, তারা কিন্তু অনুরোধ জানাচ্ছেন যে আসলে অবরোধটি যেন তুলে নেওয়া হয়। কিন্তু আসলে আন্দোলনকারীদের একটাই বক্তব্য যে
জেলা প্রশাসক অথবা পুলিশ সুপার যদি সশরীরে এখানে এসে ঘোষণা না দেন যে আসলে তারা এটি বন্ধের জন্য তারা এই মামলাটি প্রত্যাহারের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, সেই ঘোষণা না আসা পর্যন্ত কিন্তু তারা আসলে এটি ছাড়বেন না বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং একটু জানা রেখে উজ্জ্বল, এই এখন কিন্তু আসলে চরম কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে যারা যাত্রী আছেন, দুর্যোগের যাত্রী তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছে এবং অনেকে আসলে আমরা দেখেছি যে আসলে যানবাহন থেকে নেমে কিন্তু তারা এই যে পায়ে হেঁটে তারা আসলে তাদের যে বিভিন্ন গন্তব্য আছে সেখানে কিন্তু তারা যাওয়ার জন্য কিন্তু রওনা হয়েছে এবং এতে করে তাদের কিন্তু যে দুর্ভোগ যে ভোগান্তি সেটা কিন্তু আরো অনেকাংশেই কিন্তু বেড়ে গিয়েছে। উজ্জ্বল, আসলে আমরা এখন পর্যন্ত এই যে প্রায় 12টার উপরে কিন্তু এখন বেজে গিয়েছে, এখন পর্যন্ত আসলে প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত এখানে আসেনি, আসলে যার ফলে এখানকার যারা আন্দোলনকারী তারা কিন্তু আরো বেশি বিক্ষুব্ধ হচ্ছেন। তারা বলছেন যে যদি জেলা প্রশাসক বা পুলিশ সুপার এখানে এসে একটি ঘোষণা না দেন সেক্ষেত্রে তাদের যে অভিযোগ আছে সেটা কিন্তু তারা তুলবেন এবং তারা বলছেন যে তাদের যে 75টির মতো মামলা হয়েছে সেই মামলাগুলো কিন্তু তারা অবিলম্বে তারা প্রত্যাহার চান। এছাড়া কিন্তু না হলে তারা তীব্র আন্দোলন, তারা আরো বড় ধরনের আন্দোলন তারা ঘোষণা দিচ্ছেন এবং তারা বলছেন যে কালকে থেকে মহাসড়ক অবরোধের পাশাপাশি এই যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয় কিন্তু তারা অবরোধ করার মতো কিন্তু কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতুলি পয়েন্ট থেকে এই যে হেফাজত ইসলাম এবং আলেম ওলামারা যেই অবরোধ করছেন তার ফলে যে দুর্ভোগ তৈরি হচ্ছে মহাসড়কে ব্যবহারকারীদের, সেই সংক্রান্ত সবশেষ তথ্য। উজ্জ্বল। বড় ধরনের খনিজ চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেন। শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে চুক্তি সই করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের খনিজ সম্পদ থেকে $50,000 কোটি তুলে আনার দাবি থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ওয়াশিংটন। তবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রধান চাওয়া সামরিক নিরাপত্তার নিশ্চয়তাও আপাতত দিচ্ছেন না ট্রাম্প প্রশাসন। এদিকে এমন চুক্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। বাকিটা জানাচ্ছেন নুসরাত কামাল। যুদ্ধের চতুর্থ বছরের প্রথম প্রহরে ইউক্রেনের একটি বিমানবন্দরে হামলা চালায় রাশিয়া। কয়েকটি রুশ ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন এদিন ভূপাতিত করে কিয়েভ। ইউক্রেনেরও প্রায় 100 ড্রোন, রকেট বোমা ইত্যাদি ভূপাতিত করে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সফরে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের খনিজ চুক্তির শর্তে সম্মত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেন। বেশ কিছু শর্তে দুপক্ষের সম্ভাব্য সমঝোতাকে ইতিবাচক হিসেবে মনে করা হচ্ছে বলে মঙ্গলবার কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন। আগামী সপ্তাহে ওয়াশিংটনে চুক্তি সই করবেন ভলোদিমির জেলেনস্কি, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I hear that he's coming on Friday. Certainly it's okay with me if he'd like to, and he would like to sign it together with me, and I understand that's a big deal, very big deal. বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এ যাবৎ দেয়া সামরিক সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ ব্যবহারে যে $50,000 কোটি রাজস্ব মুক্তির দাবি করেছিল ওয়াশিংটন, সে দাবি থেকে আপাতত সরে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন। তবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জন্য যে সামরিক নিরাপত্তা চেয়েছিল কিয়েভ, সে নিশ্চয়তাও দেয়নি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় 3 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নভেম্বরে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সাথে মিত্রতা ধরে রাখতে তার আগ্রহের জায়গা হিসেবে ইউক্রেনের রেয়ার আর্থ জাতীয় খনিজ সম্পদের সমৃদ্ধ ভাণ্ডার আলোচনার কেন্দ্রে। যদিও এ খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খসড়া চুক্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। For the United States to try to extract $500 billion in mineral resources from Ukraine after giving Ukraine about $60 billion in aid is an absolute absurdity. Not only is it obviously completely lopsided, but we need to keep in mind that Ukraine has been defending the United States and our West European allies and our European allies more generally from Russian aggression. সিরিয়াম, ইউরোপিয়াম সহ 17 ধরনের রূপালী শুভ্র ধাতব মৌল পড়ে রেয়ার আর্থ খনিজের তালিকায়। একেবারে দুর্লভ না হলেও প্রকৃতিতে রেয়ার আর্থভুক্ত উপাদানগুলো অভিন্ন অবস্থায় মেলে এবং এগুলোকে আলাদা করার প্রক্রিয়া বেশ জটিল ও ব্যয়বহুল। বিদ্যুৎ শক্তিকে গতিতে রূপ দিতে ব্যবহৃত চুম্বক নির্মাণে দরকার হয় রেয়ার আর্থ, প্রযুক্তি খাতে যার কোনো বিকল্প নেই। বিদ্যুৎ চালিত গাড়ি, স্মার্টফোন, ল্যাপটপ, ক্ষেপণাস্ত্র ইত্যাদি নির্মাণে রেয়ার আর্থের ব্যবহার অপরিহার্য। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর বিবেচনায় বিভিন্ন ধরনের রেয়ার আর্থ, নিকেল ও লিথিয়াম সহ 50 ধরনের খনিজ ধাতু গুরুত্বপূর্ণ তালিকাভুক্ত।
এসব ধাতুর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের তালিকায় থাকা 34টি ধাতুর 22টিরই মজুত রয়েছে ইউক্রেনে। তাই রেয়ার আর্থের কারণে আমেরিকা ইউরোপের নজর ইউক্রেনে হলেও রয়েছে প্রতিবন্ধকতাও। ইউক্রেনের মধ্যাঞ্চলে সোভিয়েত আমলে নির্মিত গ্রাফাইট উত্তোলন প্রকল্পের আধুনিকায়ন শেষবার হয়েছিল 1965 সালে। মার্কিন বিনিয়োগকারীদের জন্য এমন প্রকল্প থেকে দ্রুত মুনাফা উত্তোলন বেশ অসম্ভবই বটে। নুজহাত কামাল, এখন বিশ্ব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও কপালে জুটেছে পরাজয়। এবার ইনজুরি আক্রান্ত দল নিয়েই বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ। গ্রুপ বির প্রথম ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান ও ইংল্যান্ড। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনে। গাদ্দাফি স্টেডিয়ামে এই আশা বাঁচিয়ে রাখার মিশনেই মাঠে নামবে দুই দল। ম্যাচের আগে আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহীদি হুঁশিয়ারি দিয়েছেন 2023 বিশ্বকাপের মতো আবারও ইংলিশদের চমকে দিতে চায় তার দল। তবে হুঁশিয়ারিতে কান না দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার। এদিকে পায়ের চোটে আসর থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ব্রেন্ডন কার্টসের বদলি হিসেবে দলের সাথে যুক্ত হয়েছেন স্পিনার রেহান আহমেদ। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচন ঘিরে আসছে 3টি বড় রাজনৈতিক জোট। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বিকেলে। তেরো মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টাকে চিঠি, রোহিঙ্গা ইস্যুতে সহায়তার আশ্বাস। জামায়াত নেতা আজহারুল ইসলামকে লিফট টু আপিলের অনুমতি। মানবতা বিরোধী অপরাধের রিভিউ থেকে ফের শুনানি, এটির প্রথম। রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্ল্যান্টে সক্ষমতা বাড়ানোর পরামর্শ। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। পরবর্তী আয়োজন এখন চারদিক।